নীলাম্বর বাড়ুজ্যে নিত্য নিয়মে সন্ধ্যা গায়ত্রী আহ্নিক পুজো ইত্যাদি সেরে গৃহদেবতা নারায়ণ শিলার প্রসাদী বাতাসা দুখানি মুখে দিয়ে জল খেয়ে হাঁক দিলেন, সদু, আজ আর আমার জল খাবার গোছাস নে, শরীরটা তেমন ভালো নেই। সদু দুটি চাল ভাজায় তেল নুন মাখছিল মামার জন্য। ঘরে ক্ষীরের তক্তি আছে, আছে নারকেল কোড়া, ওতেই হবে। আজকাল আর রাত্রে বেশি কিছু খান না নীলাম্বর। মামার কথায় বেরিয়ে এসে বলে সদু, কেন, শরীরে আবার তোমার কি হলো মামা? কি জানি, তেমন খিদে নেই বলে যথারীতি বেনিয়ানটি গায়ে এঁটে চাদর কাঁধে ফেলে নিত্য নিয়মে রাজ্যত্বে বেরিয়ে যান নীলাম্বর। সত্যবতী ঘর থেকে বেরিয়ে এসে বলে, শরীর খারাপ যদি, ঠাকুর আবার এই শীতের রাত্রিরে বেরোলেন কেন ঠাকুরজি? শুধু হাসি চেপে বলে, কেন বেরোলেন তুই নিজে জিজ্ঞেস করলেই পারতিস বউ। শোনো কথা, আমি কথা কই? ও তা বটে বলে সদু মুখ টিপে হাসে। সত্য হঠাৎ সদুর হাত চেপে ধরে সন্দিগ্ধ স্বরে বলে, আচ্ছা ঠাকুরজি, ঠাকুর বেড়াতে বেরোলেই তুমি অমন হাসো কেন বলো তো? কোথায় যান? সদু অমায়িক মুখে বলে, ও মা, হাসি আবার কখন? যান বোধ হয় দাবা পাশার আড্ডায়। তার শরীর খারাপ হলেও যেতে হবে? ঝড় বৃষ্টি বজ্রপাত কোনো মতেই কামাই চলবে না? বারণ করতে পারো না তোমরা? বারণ? ও বাবা, ও আকর্ষণ জমের আকর্ষণের বাড়া বলে আর একবার হাসি চাপে সদু। আমি ঠাকুরের সঙ্গে কথা কইলে ঠাকুরের ওই মারাত্মক নেশা ছাড়িয়ে দিতাম। তা সেই চেষ্টাই নয় করিস? নিজে বলতে না পারিস, বরকে দিয়ে বলাস, সে উপযুক্ত ছেলে, বাপের এই বদনেশা যদি ছাড়াতে পারে। শুধু এবার হাসি চাপে না, হাসে। কথাটা যে সত্যর মনে লাগলো তা নয়, বরং সদুর কথার মধ্যে যে একটা প্রচ্ছন্ন কৌতুকের আভাস পেল, তার শ্বশুরের এই আড্ডার আকর্ষণটা যে ঠিক দাবা পাশার আড্ডা নয়, এই সন্দেহই বদ্ধমূল হল। রাত্রিটায় ঘরে ঢুকে প্রথম এই কথাটাই পারে সত্য, আচ্ছা, রোজ রাত্রিরে ঠাকুর কোথায় যান বলো তো? হ্যাঁ, কিছুদিন হলো রাত্রির অধিকার পেয়েছে সত্য, সদুরই প্রচেষ্টায়। আর সদুর প্রচেষ্টাটা নবকুমারের প্রতি করুণাতেই, নইলে বউ তো কিছুতেই হেলে দোলে না। নববধূর স্বপ্নে বিভোর নবকুমার অবশ্যই এ হেন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তাই থতমত খেয়ে বলে, কোথায় আবার, তুমি জানো না? জানলে তোমায় শুধাতাম না। নবকুমার গম্ভীর হয়ে গিয়ে বলে, বাপ গুরুজন, তার কথা নিয়ে আলোচনা না করাই ভালো। সত্য ভুরু কুঁচকে বলে, গুরুজনের নিন্দে করাই না হয় ভালো নয়, গুরুজনের কথা মাত্র কওয়া দোষ। নবকুমার গম্ভীরতর হয়ে বলে, তা এ তো নিন্দেরই কথা, বামুনের ছেলে হয়ে বাগদিপাড়ায় যাওয়া, তাদের হাতে জলপান খাওয়া, এসব কি খুব গুণের কথা? বাগদিপাড়ায় যাওয়া, তাদের হাতের পান জল খাওয়া? সত্যকে যেন তার স্বামী হঠাৎ ধরে ধোবার ঘাটে আছাড় মারল। সত্য তাই থতমত খায়, বলে, ও কথার মানে? সত্যর বয়সের দিকে তাকায় না নবকুমার, বউ সকল জ্ঞানের আধার হবে এইটাই ধারণা তার, তাই উদাস উদাস গলায় বলে, মানে যদি না বোঝো তো নাচার, বাপের সম্পর্কে স্পষ্ট করে আর কি বলবো? কথায় বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম। নইলে পথে ঘাটে যখন উল্লাসী বাগদিনীকে দেখি,
তখন কি আর রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায় না? কিন্তু কি করব, মনকে প্রবোধ দিতেই হয়, ভাবতে হয় যতই হোক মাতৃতুল্য। পূজনীয় পিতৃদেব সম্পর্কে কিছু বলবো না বলেও সবটুকু বলে ফেলে নবকুমার। নিশ্চিন্ত হয়ে স্ত্রীকে সমাদর করে কাছে টানতে চায়, কিন্তু এ কি, নিত্যকার প্রফুল্ল প্রতিমা সহসা প্রস্তর প্রতিমায় পরিণত হলো কেন? সত্যি সত্য সর্বশরীর যেন পাথরের মতোই কঠিন হয়ে উঠেছে। আর সেই শরীরের মধ্যেকার মনটা, সেই মনটাও কি কাঠ হয়ে উঠল অজানিত একটা ভয়ে? হ্যাঁ, ভয়ই। অনেক অনেক দিন আগে বালিকা সত্যর নিঃসঙ্গ চিত্ত যেমন ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কাটোয়ার বউ শঙ্করীর এক অজানা অন্ধকার লোকের বার্তা শুনে, তেমনি ভয়ে। কিন্তু সেদিন ছিল শুধুই অন্ধকার, শুধুই ভয়। কিন্তু আজ সেই অন্ধকারের মাঝখানে জ্বলে উঠেছে একটা তীব্র বিদ্যুৎ শিখার চোখ ধাঁধানো আলো। আজকে সত্য সেদিনের অবোধ বালিকা নয়, সংসার তত্ত্বের অনেক কিছুই তার জানা হয়ে গেছে। তার ভয়ের গাঢ় অন্ধকারের মাঝখানে দপ দপ করে জ্বলে জ্বলে উঠছে ঘৃণার বিদ্যুৎ শিখা। বাদ দুই চেষ্টার পর নবকুমার হতাশ হয়ে বলে, হলোটা কি তোমার? সারাদিনের পর দুটো সুখ দুঃখের কথা কইব, একটু হাসি আনন্দ দেখাবো, এই আশায় হাঁ করে থাকি। সত্য রুদ্ধ স্বরে বলে, হাসি আনন্দ তো কুমোর বাড়ির হাঁড়ি কলসি নয় যে ফরমাস দিলেই পাওয়া যায়। হাসি আনন্দের মতন মন না থাকলে। নির্বোধ নবকুমার পরিহাসের ব্যর্থ চেষ্টায় বলে, তা এতে তোমার এত মন খারাপের কি আছে? আমি তো আর কখনো বাগদিনীর সঙ্গে ভালোবাসা। থামো থামো! তীব্র ধিক্কারের স্বর ছড়িয়ে পড়ে বন্ধ ঘরের দেওয়ালে দেওয়ালে। শীতের রাতের সুবিধে একটু বা গলা খুলে কথা কওয়া চলে। আর সত্যি কথা বলতে সত্য এমন কিছু লজ্জাবতী বউও নয়। গলার শব্দ তার যখন তখনই শুনতে পাওয়া যায়। ধিক্কার দিয়ে সত্য গায়ের কাঁথাটা টেনে গলা পর্যন্ত ঢেকে ওদিকে মুখ করে শুয়ে বলে, ওই ঘেন্নার কথা নিয়ে হাসি ঠাট্টা করতে লজ্জা হয় না তোমাদের? আমি কিন্তু এ স্পষ্ট বলে দিচ্ছি, এরপর থেকে যদি ঠাকুরকে আমি শ্রদ্ধাভক্তি না করতে পারি, দূষণা আমায়। এরপর নবকুমার কথা কইবার চেষ্টা ব্যর্থ হয়ে মনে মনে নিজেকে গালাগাল দিতে থাকে। ছি ছি, কি একটা গাধা সে! বললেই হতো, বাবা কোথায় যায় আমি জানি না। বউকে তো সে চেনে, ভালো মেজাজে আছে তো গঙ্গা জল, মেজাজ বিগড়ে গেল তো আগুনের খাপড়া। বাবা কি যে এক বজ্ঞা মেয়ে! কবে একদিন সেই নবকুমারের কি একটা মিথ্যে কথা ধরে ফেলে একেবারে 5 দিন কথা বন্ধ। অবশেষে নবকুমার নিতাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা শাস্ত্রের শ্লোক আওড়ে বোঝায়, পরিবারের সঙ্গে মিথ্যে কথায় পাপ নেই, তবে বউয়ের মুখে কুলুপ খোলে। অবশ্যই শাস্ত্রবাক্য মেনে নিয়ে নয়, মুখ খোলে প্রতিবাদের মুখরতায়। সেদিন তেজের সঙ্গে বলেছিল সত্য, থাক থাক, আর শাস্ত্র আওড়াতে হবে না। যে শাস্ত্র বলে মিথ্যে কথায় পাপ নেই, সেই শাস্ত্রে আমার অরুচি। পরিবার বুঝি একটা মানুষ নয়? ভগবান বাস করে না তার মধ্যে? এরপর আর তোমার কোনো কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করব আমি? সে যাই হোক, তবু ঝগড়ার সূত্রেও কথার দরজা খুলেছিল। এবার আবার কি না জানি হয়। আর সত্য, সে ভেবেছিল, ছি ছি, এই চরিত্র তার শ্বশুরের, যাকে ঠাকুর বলে সম্বোধন করতে হয় তাকে। চরিত্রের জন্য বহুবিধ ত্রুটি সে দেখেছে শ্বশুরের,
নীচতা, ক্ষুদ্রতা, স্বার্থপরতায় গিন্নি এলোকেশির থেকে কিচ্ছু কম যান না তিনি। এ যাবৎ সে সবই মনে মনে মেনে নিয়েছে সত্য, আর ভেবেছে সংসারে আমার বাবার মতো আর কজন হবে। কিন্তু এ কি, এই যে ঘৃণায় লজ্জায় সমস্ত রক্তকণা ছিছি করে উঠছে, এই বয়সে এই প্রবৃত্তি! আর সবচেয়ে আশ্চর্য কথা, এরা সে কথা সবাই জানে, অথচ সত্য নির্বোধ, সত্য ন্যাকা। তাই এতদিন দেখেও শ্বশুরের এই রাত চড়ার অর্থ কোনো দিন আবিষ্কার করার চেষ্টাও করেনি। সত্যরা ঘুমিয়ে পড়ার অনেক পর যে তিনি বাড়ি ফেরেন, এ কথা তো বরাবরই দেখেছে, তার মানে বোঝেনি। না না, এ শ্বশুরকে সে ভক্তি ছেদটা করতে পারবে না, তাতে সত্যকে যে যাই বলুক। হঠাৎ সত্য সর্বশরীর আলোড়ন করে প্রবল একটা কান্নার উচ্ছ্বাস আসে তার। এই দীর্ঘকাল পরে বাপের ওপর তীব্র অভিমানে হৃদয়ে বিদীর্ণ হতে থাকে তার। এ সংসারে এসে অনেক নীচতা, অনেক ক্ষুদ্রতা, অনেক হৃদয়হীনতা দেখেছে সত্য। সবই এদের অশিক্ষা কুশিক্ষার ফল বলে সহ্য করে নিয়েছে। কিন্তু আজকে এই একটা বুড়ো লোকের চরিত্রহীনতার নোংরামি তাকে যেন আছড়ে আছড়ে মারছে। তাই যে সত্য উৎপীড়নেও কখনো কাঁদে না, সে আজ কেঁদে বালিশ ভিজিয়ে বলতে থাকে, বাবা, বাবা গো, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে আমি তোমার, না দেখে শুনে এমন ঘরেও দিয়েছিলে। এত তুমি বিচক্ষণ, আর এই তোমার বিচার! অনেকক্ষণ কেঁদে কেঁদে একসময় ঘুমিয়ে পড়ে সত্য। কিন্তু রাতে কম ঘুমিয়েছে বলে সকালবেলা পর্যন্ত ঘুমোবে, এত সুখ তো আর বউ মানুষের ভাগ্যে জোটে না। যথারীতি ভোরে উঠে স্নান শুদ্ধ হয়ে নারায়ণের ঘরের গোছ করতে ঢুকল সত্য ভারাক্রান্ত মনে। আর অভ্যাস মতো চন্দন পাটাখানা টেনে নিয়ে চন্দন ঘষতে গিয়ে কথাটা একটা বিদ্যুৎ শিহরণ এনে দিল ওর মধ্যে। সত্যর এই যত্ন করে চন্দন ঘষা, ফুল তুলসী বাছা, ধূপ ধুনোয় ঘর ভর্তি করে তোলার মূল্য কি? এই সব উপকরণ নিয়ে পুজো করবেন তো এখন নীলাম্বর বাড়ুচ্ছে, তার আবার কাশির ধাত বলে প্রাতঃস্নান করবেন না, মুখ হাত ধুয়ে তসর ধুতিখানা জড়িয়ে এসে পুজোয় আসনে বসেন। কিন্তু স্নান করলেই বা কি? দেহ মন আত্মা সব যার অশুচি, স্নানে তার কি শুদ্ধ হবে? হাত গুটিয়ে চুপ করে বসে থাকে সত্য, হাঁটুতে মুখ রেখে। ফুল তোলা হয় না, তুলসী চয়ন হয় না। অনেকক্ষণ পরে সৌদামিনী কি কাজে এদিকে এসে থমকে দাঁড়িয়ে পড়ে বলে, কি হলো বউ, অমন করে বসে যে? সত্য অবশ্য নির্বাক, শুধু ব্যগ্রভাবে দরজার চৌকাঠ অবধি এগিয়ে এসে বলে, শরীর খারাপ করছে? সত্য মাথা নাড়ে। তবে বাপের বাড়ির জন্য মন উতলা হচ্ছে বুঝি? সত্য, কতকাল হয়ে গেল। সত্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে ওঠে, বাপের বাড়ির জন্য মন উতলা হতে কখনো দেখেছ ঠাকুরঝি, তাই বলছ? শুধু তার বড় ননদ, তবু এটুকু প্রশ্রয় তার কাছে আছে। শুধু হেসে বলে ফেলে, তা দেখিনি বটে। তাহলে বরের সঙ্গে কোদল? বকো না ঠাকুরঝি, অত তুচ্ছ ব্যাপারে তোমাদের বউ হারে না। আমার মন ভালো নেই, আজ থেকে পুজোর ঘরের কাজ আমি করব না। শুধু হঠাৎ এই অভাবিত ঘোষণায় স্তম্ভিত হয়ে গিয়ে বলে, সে কি কথা বউ? ওই কথা ঠাকুরঝি,
গুরুজনের কথায় বলতে কিছু নেই, গুরুজনদের কথায় বলতে কিছু চাইনি, কিন্তু ঠাকুর এসে পুজোর আসনে বসবেন মনে করে পুজোর গোছ করবার প্রবৃত্তি আমার হরে যাচ্ছে। শুধু ভয়ের চোটে নিজের মুখখানাতেই একবার হাত চাপা দিয়ে আস্তে আস্তে বলে, ও কি স্বপ্নেশে কথা বউ, মামির কানে গেলে আস্ত থাকবি? সত্য মুখটা ফিরিয়ে শুকনো গলায় বলে, এ সংসারে আর আস্ত থাকবার বাসনা আমার নেই ঠাকুরঝি। শুধু প্রমাদ কোণে, এ আবার কি কথা রে বাবা? এর মূল কারণ যে সত্যর কালকে সেই শ্বশুর সম্পর্কিত প্রশ্ন, তাতে আর সন্দেহ নেই। বোধ করি প্রশ্নের উত্তর তার জানা হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে এই রণমূর্তির সঠিক সম্বন্ধ অনুমান করতে পারে না শুধু, পারবার কথাও নয়। শুধুর অনেক বয়স হয়েছে, এসব ব্যাপার তার কাছে কিছুই নয়। আশেপাশে অহরহ দেখতে দেখতে হাড় মাস গালি, কাজেই নিজের স্বামী পুত্র ব্যতীত আরও চরিত্রহীনতায় যে এত বিচলিত হওয়া সম্ভব, এ সুদূর বোধের বাইরে। কিন্তু অন্য বিষয়ে শুধু বুদ্ধিমতী, তাই এই কথা নিয়ে বেশি বাজাবাজি না করে বলে, আচ্ছা বেশ, আমি চট করে চানটা সেরে এসে গুছিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। রাগ করো না ঠাকুরঝি, আমার মন কিছুতেই নিচ্ছে না, তাই তোমার কি কি কাজ আছে দেখিয়ে দাও, আমি করছি। বলে সত্যি পুজোর ঘর থেকে বেরিয়ে আসে সত্য। কিন্তু পুজোর ঘরের তুলসী চয়নের দায় না হয় শুধু সামলালো, বধূ জনচিত আরও একটা কাজ রয়েছে সকালবেলাকার, সে দায় কে সামলাবে? সকালবেলা জল মুখ দেবার আগে শ্বশুর শাশুড়ির পদবন্দনা সত্যর নিত্য কর্মপদ্ধতির একটি অঙ্গ। এলোকেশী শিখিয়েছেন শুধু মারফত। সত্য অবশ্য সে শিক্ষা মেনেই চলেছে এ যাবৎ। কিন্তু আজ সত্যর ভয়ানক এক দুঃসাহসিক সংকল্প। আস্ত তাকে না থাকতে হয় তাও ভালো, ওই অপবিত্র মানুষটার পায়ের ধুলো মাথায় নেবে না সে। গুরুজন? তার কি করা যাবে? গুরুজন যদি ইতজ্জনের মতো আচরণ করে? এলোকেশীও নিত্য সকালবেলা স্নান সেরে এসেই পুজোর ঘরে ঢোকেন। সাংসারিক কাজের তো তার দায় নেই, শুধু আছে বউও আছে, আর এলোকেশীর আছে দেব দ্বিজ পরম ভক্তি। নীলাম্বরও সারা সকাল ওইখানেই থাকেন, চণ্ডীর পুঁথি পড়েন, মহিমনস্তব আওড়ান। কর্তাগিন্নির এ জাতীয় বিশ্বম্ভালাপ এখানেই, কারণ এ আলাপের যেটা প্রধান সময়, সে সময়টা এলোকেশীর হাতের বাইরে। মশারি বক্তৃতার উপায় কোথা? তা এইখানেই রোজ একত্রে দুজনাই প্রণাম করে যায় সত্য, কিন্তু আজ আর সত্যকে দেখা নেই। এলোকেশী কিছুক্ষণ পরে সধুকে ডেকে বিরক্তি ব্যঞ্জক স্বরে বলে, আজ আর নবাব নন্দিনীর দেখা নেই যে, গেলেন কোথা? ব্যাপার বুঝতে সধুর দেরি হয় না, এবং বইয়ের এই বেখাপ্পা গুঁয়ে একটু বিরক্তই হয় সে। তবু সামলে নিয়ে বলে, যাবে আর কোথায়, ওই তো ওই দিকে, বলে কল্পিত ওদিকের দিকে তাকায় সত্য। এলোকেশী বলে, ছেদ্দায় অছেদ্দায় দৈনিক এইবার শ্বশুর শাশুড়ির পায়ে মাথাটা নোয়ানো, আজ থেকে বুঝি সে বরাদ্দ বন্ধ? নীলাম্বর মহিমনস্তবের মাঝখানে উৎকর্ণ হয়ে ওঠেন। ততক্ষণে শুধু হাওয়া ওখানে গিয়ে ত্রস্ত ব্যস্তে বলে, কি রে বউ, এখনো পেন্ডানটা ঠুকে আসিসনি বুঝি? সত্য হাতের কাজ সেরে উদাস মুখে বসেছিল, ঘাড় না ফিরিয়েই বলল, না। শাশুড়ির টনক নড়েছে, যা যা চট করে সেরে আয়। যেন ভুলে গেছে সত্য, তাই মনে পড়িয়ে দেওয়া। সত্য গম্ভীরভাবে বলে,
দুজনে একত্রে বসে একজনকে প্রণাম করলাম আর একজনকে করলাম না, ভালো দেখায় না। ঠাকরুন এদিকে আসুন, তখন হবে। শুধু এবার বিরক্তি গোপন করে না, বলে, তোর আবার বড় বেশি বাড়াবাড়ি বউ। স্বভাব দোষ আর কটা বেটা ছেলের নেই? তালুই মশাইয়ের মতো দেব চরিত্র কি আর সবাই? তা বলে স্বভাব দোষের অপরাধে শ্বশুরের পাওনা পেন নামটাও রদ হয়ে যাবে? বাবার কথা তুলে কাজ নেই ঠাকুরঝি, তবে আমার যাতে মন নেয় না সে কাজ আমি করতে পারি না। এই হিসেব উনি পতিত। শালগ্রামের পুজো ওর দ্বারা হওয়া উচিত নয় বলে সত্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বোধ করি মানসিক উত্তেজনাতেই। সদুর কিছুক্ষণ আর বাকশক্তি থাকে না। খানিক থ বনে দাঁড়িয়ে থাকি, আস্তে আস্তে বলে, তোর মতো লেখাপড়া শিখিনি বউ, এত কথা বোঝবার ক্ষমতা নেই। আমি সার বুঝি? যে যাই করে করুক, আমার কর্তব্য আমি করে যাব। মনে অভক্তি পুষে ভক্তি দেখানোর কি কর্তব্য ঠাকুরঝি? শুধু চট করে এ কথার উত্তর দিতে পারে না। কি যেন একটা বলতে যায়, কিন্তু ইত্যবৎসরে পিছনে এসে দাঁড়িয়েছেন বাঘিনী। মনের মধ্যে তার সন্দেহ ধোয়া, যেন বুঝেছেন একটা কিছু হয়েছে। বাঘিনীর মতো ওই হাঁক করে রঙ্গস্থলে পড়েন তিনি। কর্তব্য অকর্তব্যের কথা কি হচ্ছে রে সতু? সদু চুপ, সত্যও চুপ। এলোকেশী ফের প্রশ্ন করেন, মুখে কথা নেই কেন? কি সলা পরামর্শ হচ্ছিল দুজনে শুনি? তুই শুধু আমার খাবি পড়বি আর আমারই বউ ভাঙবি? কবে বিদেয় হবি তুই আমার সংসার থেকে? কথাটা নতুন নয়, এটাই এলোকেশীর কথার মাত্রা। প্রতিবাদ শুধু কোনোদিনই করে না, কিন্তু আজ হঠাৎ বিচলিত স্বরে বলে ওঠে, সলা পরামর্শ আমি তোমার বউকে কোনোদিনই দিই নে মামি। সৎ পরামর্শই দিই, সত্যি মিথ্যে বউই বলুক। বউয়ের অবশ্য শাশুড়ির সামনে কথা বলবার কথা নয়, কিন্তু সত্য যখন তখনই নিয়ম লঙ্ঘন করে বসে, তাই আজও ফস করে বলে, সে কথা 1000 বার সত্যি। ঠাকুরঝি আমাকে সৎ পরামর্শ দিতেই এসেছিল, কিন্তু সে পরামর্শ আমার মনে ন্যায্য বলে না ধরলে? তুমি এদিকে এসেছো, ভালোই হয়েছে বলে সত্য মুহূর্তে হাত বাড়িয়ে শাশুড়ির পায়ে ধুলো মাথায় নিয়ে বলে, যতই যা হোক তুমি সতীলক্ষ্মী। সতীলক্ষ্মী অবশ্য প্রথমটা বেশ কিছু হকচকিয়ে যান, তারপর বলেন, এসবের মানে কি সতী? মানে বুঝতে আমিও অপারগ মামি। শুধু বেজার মুখে বলে চলে, বউ পারে তো নিজে বুঝিয়ে বলুক। সত্যিই আজ তার ভারী রাগ হয়েছে। এ আবার কি রে বাবা, তিলকে তাল করা, ডেকে অশান্তি টেনে আনা? ত্রিভুবনে যে কথা কেউ কখনো শোনেনি, বলেনি, ভাবেনি, সেই কথা ওই এক ফোঁটা মেয়ের মাথায় আসেই বা কি করে? আর বুকের পাটা, এ যাবৎ সত্যর অনেক বুকের পাটা দেখেছে সত্য, দেখে মূর্ছিত হব হব হয়েছে, কিন্তু আজকের সঙ্গে যেন কোনো দিনের তুলনাই হয় না। তা সত্যিই তুলনা হয় না, কারণ শুধু চলে যেতে যেতেও শুনতে পায় সত্য বলছে, বলতে মাথা কাটা গেলেও না বলে পাচ্ছি নে, ঠাকুরের পায়ের ধুলো মাথায় ঠেকাবার প্রবৃত্তি আর আমার নেই। যতদিন না জানতাম ততদিন। কথার শেষাংশ শোনবার ক্ষমতা হয় না সতুর। ঝপ করে বিনা প্রয়োজনে একটা ঘোড়া নিয়ে ঘাটে চলে যায়। অনেকক্ষণ পরে ঘোড়া কাঁধে নিয়ে আস্তে আস্তে খিড়কির দরজায় দাঁড়ায়। না, কোনো শব্দ নেই, সব যেন নিথর। তবে কি একটা হত্যাকাণ্ড হয়েই গেছে? এটা শ্মশানের নিস্তব্ধতা? দাওয়ায় উঠে কিন্তু অবাক হয়ে গেল সদু। দেখে মাঝের ঘরের দরজার কাছে গোটা 2-3 গামছা বাঁধা পুটলি আর মামা মামি দুজনে মিলে একখানা ছেঁড়া কাপড়ে বড় একটা ধামা বাঁধছেন। ধামা অবশ্য বোঝাই, কি আছে ঠিক বোঝা যাচ্ছে না।
এটা অপ্রত্যাশিত। সদুর বুকের রক্ত হিম হয়ে যায়। এই সময়টুকুর মধ্যে এত গোছগাছ হয়ে গেল, আর কেনই বা হলো? এরা কি তাহলে বউয়ের সঙ্গে পেরে না উঠে দেশত্যাগী হচ্ছেন? কথাটা তাই। এ আর এক অভিনব রূপ এলোকেশীর। সদুর সঙ্গে চোখাচোখি হতেই এলোকেশী বলেন, ননদ ভাজে পুণ্যির সংসার করো সদু, পাপী তাপীরা বিদেয়ী হয়ে যাচ্ছে। সদু ঘোড়া নামিয়ে বসে পড়ে গেল। মামি, তুমি খেপেছ? তা খেপলে জগৎ দুষতে পারবে না সদু। দশে ধর্মে সবাইকে শুধিয়ে এসো। এতেও যদি মানুষ না খেপে তো কিসে খেপে? ও তো একটা পাগল, ওর কথা আবার ধর্তব্য। গলা নামিয়ে বলে সদু। পাগল? আঝাড়া কেউটে, তুই আর বউয়ের হয়ে ওকালতি করিস না সদি। এত বড় একটা মান্যমান মানুষ পুতো বউয়ের ধিক্কারে জীবন বিসর্জন দিতে যাচ্ছিল। অনেক বুঝিয়ে নিবৃত্তি করে যাচ্ছি, এখন গুরুপাটে, তারপর যা আছে অদৃষ্টে। জোরে জোরে গাঁটরি বাঁধতে থাকেন এলোকেশী। সদুর ইচ্ছে করছিল যে ছুটে গিয়ে বউকে বলে, ভালো চাস তো পায়ে ধরে মাপ চাইগে যা। কিন্তু জানে সে কথা বলা বৃথা। স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ এলেও সত্যকে স্বমতে আনতে পারবেন না। অনেক গুণ আছে বউয়ের, কিন্তু ওই এক মহৎ দোষ, জেদ। মেয়ে মানুষের এত জেদ। আজকের ব্যাপারটাকে শুধু যেন কোনো দিক থেকেই সমর্থন করতে পারছে না। তাই চেষ্টা সে এদিক থেকেই করে। তা বাড়ি ছেড়ে তোমরা যাবে কেন শুনি? বাড়ি কি তোমার ছেলে বউয়ের? না হোক, যেখানে ওর মুখ দেখতে হবে সেখানে থাকবো না ব্যাস। এতক্ষণে মুখ খোলেন নীলাম্বর। এই কথাটি বলেন তিনি। তা বাড়ি থেকে তো অমনিমুখী যাওয়া চলবে না। চাল ডাল চড়িয়েছি আমি, মুখে দিতে হবে। এ যেন আপাতত সমুদ্রে বালির বাঁধ। চড়িয়েছিল সত্যি, কিন্তু রান্নাঘরের অবস্থা সম্পর্কে এখন আর কোনো জ্ঞান নেই সদুর। কাঠ পুড়ে উনুন নিভে ঠান্ডা হয়ে বসে আছেন নিশ্চিত। সহসা নীলাম্বর একটা প্রবল হুঙ্কার দিয়ে মাটিতে পা ঠোকেন। ভাত ডাল এ ভিটেই আমি আর জলগ্রহণ করব ভেবেছিস তুই? সদুর বুকটা ধড়পড় করে ওঠে। মামির সঙ্গে সে অনেক কথা চালাতে পারে, কিন্তু মামা? উল্লাসীর হাতে পান জল খাওয়া ইত্যাদি করে বহু ইতিহাসই তো তার জানা। তবু তো কই ভয়ে মরেনি। আর ওই বউ কোথায় গেল সেই ভয় জয়ের মন্ত্র? যে মন্ত্রের জোরে স্বচ্ছন্দে বলা যায়, উনি তো পতিত, শালগ্রামের পুজো করা ওর উচিত নয়। বেশি গভীরে ভাববার ক্ষমতা থাকে না সদুর। শুধু ভাবতে থাকে, নবাটা আবার আজকেই হাটে দেরি করছে। আর এই ভয়ানক দুর্দিনে কি হাটবারও হতে হয়? শুধু কি করবে? গিয়ে বউয়ের পায়ে ধরবে, নাকি রান্নাঘরে শেকল তুলে দিয়ে কোথাও আঁচল বিছিয়ে শুয়ে থাকবে? তারই বা এত ভয় পাবার কি আছে? তার দোষে তো আর নবকুমারের মা বাপ দেশত্যাগ হচ্ছে না। সাহস থেকে কি সাহস জন্মায়? দুঃসাহস থেকে দুঃসাহস? তাই সে হঠাৎ অন্য মূর্তি ধরে। ঠিক আছে, চুলোই জল ঢেলে দিগে বলে চলে যায়। আশ্চর্য, আশ্চর্য! গিয়ে দেখে সত্য কিনা রান্নাঘরের দাওয়ায় বসে শাক পাচ্ছে। মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সদুর আর সহ্য হয় না, সে বলে ওঠে, ও পিণ্ডির কাজ করে আর কি হবে? গিলবে কে? বাড়ির কর্তাগিন্নি তো সংসার ত্যাগ করছে। সদুকে অবাক করে দিয়ে সত্য বলে, সংসার ত্যাগ করা অত সহজ নয় ঠাকুরজি।
সংসার ত্যাগ করতে বসে কেউ সমস্ত সংসারটাকে পুটলি বেঁধে নিয়ে যেতে চায় না। মিছে ভাবছ, কেউ কোথাও যাবে না। উনুনে আমি কাঠ ঠেলে দিয়েছি, তুমি দেখো এইবার। তা সত্যর কথাই ঠিক। শেষ পর্যন্ত কর্তাগিন্নি দেশ ত্যাগের সংকল্প বিসর্জন করেই থেকে গেলেন। শুধু ভাত খাবার সময় একটু বেশি সাধ্য সাধন করতে হলো সদুকে। থেকে গেলেন অবশ্য তারা নবকুমারের নির্বেদে। নবকুমার দুজনের পায়ে মাথা খুঁড়ে রক্তগঙ্গা হতে চাইল, আর মায়ের পা ছুঁয়ে শপথ করল বউকে শাসন করে দেবে। ছেলের এতটা কাতরতা সহ্য করতে না পেরেই বোধ করি ওরা এ যাত্রা স্থগিত রাখলেন। আর এই এতদিনের মধ্যে কখনো যা করেনি নবু, আজ তাই করে বসলো। দিনের বেলায় কথা কয়ে বসলো বউয়ের সঙ্গে, কিন্তু বউকে কি বাগ মানাতে পেরেছিল নবু? বউকে খোসামত করে পায়ে পড়তে গিয়ে? না, এ কথা কোনো দিন সত্যর মুখ দিয়ে বার করতে পারেনি নবকুমার। আমার অন্যায় হয়েছে। শুধু শেষ পর্যন্ত যখন নব আত্মঘাতী হবার ভয় দেখিয়েছিল, তখন সত্য বলে উঠেছিল, কেন্না ধরে যাচ্ছে সবেতেই। পুরুষ না হয়ে মেয়ে মানুষ হয়ে জন্মাওনি কেন তুমি? এই বিধাতার রহস্য। বেশ, ছেদ্দাশূন্য পেন নামে যদি তোমাদের এত দরকার থাকে তো করব কাল থেকে সেই ন্যাকড়া। রাত্রে অবশ্য নবকুমারের ভিন্ন রূপ। সুন্দরী তরুণী স্ত্রীর সঙ্গে বাক্যালাপ বন্ধের দুঃসহ কষ্ট বহন করবার মতো শক্তি তার নেই। তাই যেচে বলে, মা বাপকে শুনিয়ে শুনিয়ে একটু শাসন করতে হয়, নইলে বলবে ছেলে বউকে মাথায় তুলে রেখেছে। আজ আমার কথা কইতে মন নেই, ক্ষমা দাও বলে পাশ ফিরে শুয়েছিল সত্য। আর বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ধড়মড়িয়ে উঠে বসে বলেছিল, আমি কলকাতায় যাব। নবকুমার চমকে বলে, কলকাতায়? কলকাতায় যাবে তুমি? এতক্ষণে বুঝতে পারছি মাথাটাই বিগড়েছে তোমার। কেন, মাথা না বিগড়ালে কলকাতায় যায় না কেউ? তোমার মাস্টারের মাথা খারাপ? মাস্টার? মাস্টারের সঙ্গে তোমার তুলনা? তিনি বেটা ছেলে, একা যাচ্ছেন একা আসছেন, গিয়ে বন্ধুর বাসায় উঠছেন। তুমি এইসবের কোনটা পারবে? সত্য তীব্র স্বরে বলে, বেটা ছেলে আমি নই, তুমি তো। তুমি যেতে পারবে না? তোমার সঙ্গেই যাব, বাসা করে থাকবো। নবকুমার স্তম্ভিত হয়ে বলে, তোমার সঙ্গে সঙ্গে আমি তো উন্মাদ হইনি। মা বাপ দেশ ভিটে ছেড়ে যাব কিনা কলকাতায় বাসা করতে? কেন শুনি? কেন তা শুনবে? দেখতে যাবে তোমাদের এই বারুইপুরের বাইরেও আরো একটা জগৎ আছে? দেখে আমার দরকার? সত্য চরম ধিক্কারের স্বরে বলে, দরকার? কি দরকার? তাও তোমাদের এই বারুইপুরের গর্তয়ে পড়ে থেকে বোঝার ক্ষমতা হবে না। নবকুমার এ কথার অর্থ ধরতে পারে না। একটা জোরালো যুক্তির জোর দিয়ে বলে, মেয়ে মানুষ কলকাতায় যাবে? যার ধর্ম কিছু আর থাকবে তাহলে? সত্য গম্ভীর স্বরে বলে, ঠাকুরের যদি এখনো জাত থেকে থাকে, শালগ্রামের নাড়ার অধিকার থেকে থাকে, তো আমারও কলকাতায় গিয়ে জাতের হানি হবে না। আবার সেই কথা, পুরুষের 2.5 পা বাড়লেই শুদ্ধ, মেয়ে মানুষের তাই হবে? চামড়া দেওয়া কলের জল খেতে হবে তা জানো? খেতে হলে খাবো, সেখানে আরো 10 জন ব্রাহ্মণ সজ্জনের যা গতি হচ্ছে তাই হবে। কেন হালদার বাড়ির মেজ ছেলে যায়নি কলকাতায়? বউ নিয়ে যায়নি? তা মরা বউকে কি আর শ্মশান থেকে তুলে নিয়ে যাবে? হালদারের ছেলে গেছে চাকরি করতে। সত্য দৃঢ়ভাবে বলে, তুমিও তাই যাবে। আমি? উপহাসের হাসি হেসে ওঠে নবকুমার, আমি যাব কলকাতায় চাকরি করতে? কেন নয়? তুমি তো ইংরেজি শিখেছ, এ তল্লাটে আর কেউ শিখেছে? অন্যদিন হলে নবু অবশ্যই স্ত্রীর এই স্বীকৃতিতে
বিগলিত হতো, কিন্তু আজ তার প্রাণে সুখ নেই, নেই সে সুর। তাই বলে, শুধু বিদ্যে থাকলেই তো হবে না। সত্য জোড়া ভুরু কুঁচকে বলে, তা আর কি থাকা দরকার? বিপদের মুখে ফস করে সত্যি কথাটাই বলে বসে নব, দরকার সাহসের। সত্য 1 মিনিট চুপ করে থেকে ঝুপ করে শুয়ে পড়ে বলে, আচ্ছা, সেটা আমি যোগান দেব। কিন্তু এত বড় আশ্বাসেও কি বিশেষ কাজ হলো? হলো না। নবকুমার ক্রুদ্ধ প্রশ্ন করল, পরের চাকরি করতে যাবই বা কেন? ঘরে আমার ভাতের অভাব, দেখে শুনে চালাতে পারলে পায়ের ওপর পা দিয়ে বসে কাটিয়ে দিতে পারি, তা জানো? কি জন্যে করবো দাসত্ব? সত্য গম্ভীরভাবে উত্তর দিল, বসে খাবো এ বাসনা ঘোচাবার শিক্ষে পেতেই যাওয়া দরকার। চলল অনেক কথা কাটাকাটি, আর বহুক্ষণ কথা কাটাকাটি করে নবকুমার এই কথাই ব্যক্ত করল, আমার দ্বারা হবে না, আমি স্পষ্ট বলে দিচ্ছি। সত্যও দৃপ্ত স্বরে বলে উঠল, আমিও স্পষ্ট বলে রাখছি, কলকাতায় আমি যাব যাব যাব। মেয়ে মানুষ কলকাতায় গেলে আকাশের বজ্র এসে মাথায় পড়ে কিনা তা আমি দেখব। কিন্তু সে দৃশ্য কবে দেখতে পেয়েছিল সত্য? তখনই কি? না, দেখতে তার আরো অনেক দিন লেগেছিল। ভিজে ন্যাকড়াকে তাতিয়ে শুকিয়ে সে ন্যাকড়ায় সলতে পাকিয়ে তবে প্রদীপ জ্বলতে হলে একটু সময় লাগবে বই কি। ততদিনে সত্য 2টি ছেলের মা হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।